আমার প্রথম চাকরি হবার পর হতেই চারদিক থেকে সবাই আমাকে ফোন দেয়া শুরু করলো। বিশেষ করে আমার দাদি, ফুপুরা, বাবার দ্বিতীয় স্ত্রী ও তার ছেলেমেয়েরা। মায়ের কাছ থেকে শোনা, ঘরে মায়ের কাজকর্মের ঠুনকো বিষয়গুলো নিয়ে যখন নাকি সংঘাতে রূপ নিত, তখনই দাদির কঠোর সিদ্ধান্তে বাবা মাকে ডিভোর্স দেয়। বাবারও নাকি মত ছিল মাকে ছেড়ে দেওয়ার। তখন আমার বয়স 5 বছর। আইন মতে কন্যা সন্তান মায়ের কাছে থাকবে, ভরণ-পোষণ বাবা বহন করবে। এটাই চূড়ান্ত হয়েছে। শুরু হলো মায়ের সাথে নানা বাড়িতে আমার আরেক নিদারুণ জীবন। মা একটি স্কুলে শিক্ষকতার চাকরি করতে লাগলো। বাবা ভরণ-পোষণ দেয় বলতে 2 ঈদে কিছু টাকা আর জামা কাপড়। মা তা নিয়ে কোনো বাড়াবাড়ি করতো না। কারণ হিসেবে মা বলতো, এই মেরুদণ্ডহীন লোকটার কণ্ঠ শুনতেও রুচিতে বাধে, যে তার মায়ের কথাকে বেদবাক্য মনে করে আর স্ত্রীর কথাকে গ্রাহ্যই করে না, যে বিশ্বাস করে জীবনে সুখ শান্তিতে থাকতে হলে মায়ের সন্তুষ্টির বিকল্প নেই, যে কিনা মা একটু কাশি দিলেও অস্থির হয়ে যায়, আর স্ত্রীর গলা দিয়ে রক্ত বেরুলেও ডাক্তার দেখানোর প্রয়োজন মনে করে না, যে স্ত্রীর কাপড়ের চেয়ে মায়ের কাপড় বেশি দামি হওয়া জরুরি মনে করে, যে মায়ের পছন্দের খাবার না চাইতেই হাজির করে, আর স্ত্রী শতবার বললেও কিছু এনে দেয় না, ভুলে যাওয়ার বাহানা দিয়েই খালাস। আমি মায়ের আদর যত্ন আর মামিদের অবহেলায় একটু একটু করে বড় হতে থাকি। আমাকে স্কুলে ভর্তি করানো হলো। মা খুব চেয়েছে বাবার গ্রামের স্কুলে আমাকে ভর্তি করানো হোক, কারণ নানাদের একান্নবর্তী পরিবার, অনেকগুলো ছোট ছোট বাচ্চা, সারাদিন মারামারি লেগেই থাকে। আর বাবার একা বাড়ি, বাবার আর কোনো ভাই নেই, শান্তিপূর্ণ পরিবেশ। কিন্তু দাদি তা হতে দেয়নি। সব সময় শুনতাম দাদা দাদিরা নাতি নাতনিকে পেটের সন্তানের চেয়েও অধিক যত্ন করে, কিন্তু আমি এ কথা মানি না। কোনো এক অজ্ঞাত কারণে আমার হিংসুটে দাদি দু চোখেও আমাকে পছন্দ করে না, অথচ সৎ মায়ের ঘরের আমার সৎ বোনকে দাদি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। এর কারণ হিসেবে আমার মনে হলো আমার চেহারা সবার চেয়ে মনে হয় খারাপ, তাদের সবার চেহারা সুন্দর, তাই আমার মুখ দেখলেই দাদির মুখে অমাবস্যার ঢল নামে। আরেকটা কারণ, বাবার ছেড়ে দেওয়া স্ত্রীর পেটে জন্ম নিয়েছি আমি, যাকে ঘৃণা করে বের করে দিয়েছে বাড়ি থেকে। তার পেটে ধরা সন্তানকে কেন ভালোবাসবে? বাবা আমাকে 2 ঈদে বাড়ি নিয়ে যায় লোক পাঠিয়ে। তখন খাতির যত্ন অনেক করে। প্লেট থেকে মুরগির কলিজা, ইলিশ মাছের ডিম, বড় চিংড়ি আমার প্লেটে তুলে দেয়। গাছ থেকে পেয়ারা লিচু পেড়ে দেয় চুপি চুপি। দোকান থেকে আইসক্রিম কিনে দেয়। তাতেই আমার কলিজা দ্বিগুণ হয়ে যায়। বুঝে নেই বাবা আমাকে অনেক ভালোবাসে, ভুলে যায় আমার প্রতি দাদির এক দরিয়া ঘৃণাকে। বাবার মায়া মমতায় কোনো খাদ ছিল না, কিন্তু দুঃখ হতো বাবা তার মায়ের একমাত্র বাধ্য ছেলে। তার মা যার সম্পর্কে যেভাবে বোঝাতো, বাবা সেটাই বুঝে নিত। তাই বাবাকে আমারও মেরুদণ্ডহীন মনে হতো। এক শীতের আগমনী সময়ে বাবা ঢাকায় গেল প্রয়োজনে। আকস্মিক বাত চাপায় সায়দাবাদের পাশাপাশি স্থানে বাবা মরে গেল। পুরো বাছের কারোরই কিছু হলো না, আমার বাবাই শুধু মরে গেল। মধ্যরাতে এই নির্মম সংবাদটি মায়ের মোবাইলে ফোন দিয়ে জানায় আমার বড় ফুপা। আমার মামা, খালা মিলে আমাকে নিয়ে যায় দাদার বাড়ি। আমি বাবার নিথর দেহখানির দিকে চেয়ে থাকি আর ভাবি, এ জনমে বাবার বাড়িতে আমার বুঝি আর আশা হবে না।
বাবা মারা যাওয়ার পরেও মাঝে মাঝে যাই, তাও যাই বিপদে পড়ে। নানার পরিবারে যখন অশান্তি শুরু হয় তখন মা উপায়ান্তর না পেয়ে পাঠিয়ে দেয় কয়েকদিনের জন্য। নিজের দাদির শত্রুর মতো আচরণ দেখেও থাকতে হয় অসহায়, আবার বেহায়া সেজেও। আমি এলে দাদি ভুলেও জানতে চায় না আমি কেমন আছি, বরং সৎমা আমাকে বেলায় বেলায় কেন ভাত দেয় তা নিয়ে তাকেও কথা শোনায়। সৎ ভাই বোন কেন আমার কাছে আসে, খেলা করে, গল্প করে, সেজন্য ওদেরকেও শাসায়। সময়ের সাথে পাল্লা দিয়ে আমি বড় হতে থাকি, মন দিয়ে পড়াশোনা করি। ভালো ছাত্রী হওয়ার দরুন কলেজে উঠেই নানা বাড়ির আশেপাশের কিছু স্টুডেন্ট পেয়ে গেলাম, ওদেরকে পড়াই। মাস শেষে বেতন পেলে কিছু টাকা মামাতো ভাই বোনদের পেছনে খরচ করি। মামিরাও এখন খুশি, এখন আমাকে আগের চেয়ে বেশি সমীহ নজরে দেখে। বুঝতে পারলাম যোগ্যতার কদর সবাই করে, তেলা মাথায় তেল সবাই দিতে চায়। দাদার বাড়িতে যাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছি। কলেজ পাশ করে আমি এখন অনার্সের প্রায় শেষের দিকে। টিউশনি করে আর মায়ের শিক্ষকতার টাকায় মোটামুটি মা মেয়ের বেশ চলে যায়। মা আর দ্বিতীয় বিয়ে করেনি, কেবলমাত্র আমার কথা ভেবে। নিকটস্থ একটি স্কুলে শিক্ষকতা পেশায় নিজেকে যুক্ত রেখেছেন সবসময়। মেঘনা চাইতেই বৃষ্টির মতো একটা প্রাইভেট কোম্পানিতে পার্ট টাইম জব পেয়ে গেলাম, বেতনও ভালো। অনার্স মাস্টার্সে পড়ার চাপ নেই স্কুল কলেজের মতো, তাই আর আপত্তি করলাম না চাকরির অফারটা পেতেই। যে ফুপুরা কালে ভদ্রে ফোন দিত তারা এখন সপ্তাহ পার না হতেই ফোন দিয়ে ভালো মন্দ খবর নেয়। যে দাদির চোখের বিষ আমি, তার আদিক্ষেতা দেখলে আমার সারা গা ঘিন ঘিন করতে থাকে। গলায় দরদের সুর দেখলে বমি আসে। সৎ মায়ের সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখে মেকি হাসি আসে। আমি শুধু একবার ভাবি, যখন আমার জীবনের দুঃসময় ছিল তখন এই নামধারী প্রিয়জনদের দরদ কোথায় ছিল? তারা ভালো করে কখনোই একটু গল্পগুজব করেনি আমার সাথে, বুকে টেনে নেয়নি এরা পরম মমতায়। আর আজ যখন আমার জীবনের সুসময়ের আগমনী বার্তা ধরা দিতে এলো রংধনুর মতো, অমনি তাদের উপচে পড়া দরদ শুরু হয়ে গেল। বিশেষ করে দাদির একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে তিনি এখন শারীরিক, মানসিক, অর্থনৈতিকভাবে ধরাশায়ী নিয়তির করাতলে। রসিয়ে রসিয়ে আলাপ জুড়ে দেয়, আমি ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দিই। আমাকে নাকি দাদির এখন দেখতেও ইচ্ছে করে। মনে মনে বলি, দাদি ভুলানো কথায় যে এখন আমার আর মন ভোলে না। সময় যে কখন কার হাতে ধরা দেয় তা আগে থেকে কেউ বলতে পারে না। সুতরাং আপনাদের সুসময়ের আলাপনে আমি ভুলে যাব না আমার দুঃখের আলাপন।